আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৭ এবং ২৮। আজকে ফিজিক্সের ৪৫ দিন চ্যালেঞ্জের ৫ নাম্বার লেকচার হতে যাচ্ছে, যেটা গতির ২ নাম্বার লেকচার। চলো আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকের লেকচারে আমরা ত্বরণ নিয়ে কথা বলবো, মন্দন নিয়ে কথা বলবো। আচ্ছা, ত্বরণ জিনিসটা হচ্ছে কোনো একটা বস্তুর বা কোনো একটা গাড়ির প্রতি ১ সেকেন্ডে ব্যাগের যে বৃদ্ধি, সেটাই হচ্ছে ত্বরণ। এই ত্বরণ হয় কেন এটা যদি বলি, তাহলে এটা হয় বলের কারণে বস্তুর ব্যাগের পরিবর্তন হয়, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে পড়ব। তাহলে ত্বরণ জিনিসটা কি? যখন বস্তু চলবে তখন প্রতি ১ সেকেন্ডে ব্যাগের যে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণকে যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ত্বরণ এ ইকুয়াল টু বলতে পারবো ব্যাগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এই জায়গা থেকে আমাদের একটা সমীকরণ আসবে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে আমরা ত্বরণ জিনিসটা বুঝলাম। এখন ত্বরণের আমি যদি মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে ত্বরণের মাত্রা হবে, উপরে হচ্ছে ব্যাগের পরিবর্তন। সবসময় জানবা মাত্রা থেকে মাত্রা কখনো বিয়োগ হয় না, যোগ হয় না। মানে উপরে ব্যাগের মাত্রা হবে, ব্যাগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, আর নিচে সময়ের মাত্রা সেটা হচ্ছে টি টি। তাহলে এটা হবে এল টি ইনভার্স 2। আর একক যদি দেখতে চাই, তাহলে একক হবে, এই যে আমি এই মাত্রা থেকেও দেখে ফেলতে পারি, এল দৈর্ঘ্যের মাত্রা, তাহলে দৈর্ঘ্যের একক হবে মিটার। টি সময়ের মাত্রা, তাহলে সময়ের একক হবে সেকেন্ড। তাহলে এম এস ইনভার্স 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণের একক। আচ্ছা, এখন মন্দন জিনিসটা হচ্ছে বেগ যদি বৃদ্ধি পায়, প্রতি ১ সেকেন্ডে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা ত্বরণ। এখন বেগ বৃদ্ধি না পায়ে বেগ হ্রাসও পেতে পারে, রাইট? প্রতি ১ সেকেন্ডে কি পরিমাণ বেগ কমবে বা হ্রাস পাবে, এটা হচ্ছে মন্দন। এখন তাহলে আমরা ত্বরণ আর মন্দন বোঝার পরে ত্বরণের মাত্রাও বুঝলাম এবং ত্বরণের এককও বুঝলাম। আমি যদি তার পরবর্তী স্লাইডে তোমাকে নিয়ে যাই, যেখানে সুষম ত্বরণ নিয়ে আলোচনা করব এবং অসম ত্বরণ নিয়ে আলোচনা করব। দেখো, এই যে ব্যাগের যে বৃদ্ধি, এটা যদি ত্বরণ হয়, এখন ব্যাগের বৃদ্ধিটা যদি প্রতি ১ সেকেন্ডে সমান হারে হয়, তাহলে সেটাকে বলবো সমত্বরণ বা সুষম ত্বরণ। আই রিপিট এগেইন, এই যে ব্যাগের পরিবর্তন হচ্ছে, ব্যাগ যে বাড়তেছে, প্রতি ১ সেকেন্ডে যেই পরিমাণ ব্যাগ বাড়ে সেটা হচ্ছে ত্বরণ। আর এটা যদি প্রতি সেকেন্ডে বৃদ্ধির পরিমাণটা সমান হারে হয়, তাহলে সেটা কি হবে? সমত্বরণ। এখন এই যে এইখানে সুষম ত্বরণ বা সমত্বরণের একটা সুন্দর উদাহরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমি যখন উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দেই, সে নিচের দিকে পড়তে থাকে। কিসের কারণে? পৃথিবীর টানের কারণে, পৃথিবীর বলের কারণে সে নিচের দিকে পড়তে থাকে। এখন কথা হচ্ছে, এই যে পৃথিবী বল যেহেতু আছে, তাহলে এখানে ব্যাগের পরিবর্তন হবে। আর এই ব্যাগের পরিবর্তনটা প্রতি ১ সেকেন্ডে ব্যাগের পরিবর্তনটা 9.8 মিটার পার সেকেন্ড করে হয়। প্রতি ১ সেকেন্ডে ব্যাগ 9.8 করে বাড়ে, সহজ কথা যদি বলি। তাহলে এটা প্রতি সেকেন্ডে যেহেতু 9.8 করে বাড়তেছে, তাহলে ব্যাগের বৃদ্ধিটা সবসময় সমান হারে হচ্ছে। এই জন্য এই ত্বরণকে বলা হবে সুষম ত্বরণ বা সমত্বরণ। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবো, আমরা কখনোই অন্তত 9-10-এ অসমত্বরণের কোনো ম্যাথ আমাদের করতে হবে না। সবসময় সমত্বরণের ম্যাথই আমাদের করতে হবে, সুষমত্বরণের ম্যাথ করতে হবে। তাহলে আমরা সুষমত্বরণ বুঝলাম। আর এটা যদি হয় এইরকম যে ব্যাগের বাড়তেছে, ঠিক আছে, দেখা গেলো ১ সেকেন্ডে ব্যাগ বাড়ছে ২, তার পরবর্তী সেকেন্ডে ব্যাগ বাড়ছে ৩, তার পরবর্তী সেকেন্ডে ব্যাগ বাড়ছে হয়তো 5 বা 3.5। এই যে ব্যাগ বাড়তেছে কিন্তু সমান হারে বাড়তেছে না, অসমান হারে বাড়তেছে, এটাকে বলা হবে অসমত্বরণ। আমাদের তাহলে সমত্বরণের পরে আমাদের একটা টপিক ছিল, সেটা হচ্ছে অসমত্বরণ। আমরা অসমত্বরণও পড়ে ফেলছি, সুষমত্বরণও পড়লাম, অসমত্বরণও পড়লাম। এখন পরন্ত বস্তু নিয়ে যদি আলোচনা করতে, পরন্ত বস্তু কারা? আমি যদি একটা বস্তুকে ছেড়ে দিই, যেমন আমার মার্কারের দিকে লক্ষ্য করো, আমি যে মার্কারটাকে ছেড়ে দিই, সে কিন্তু নিচের দিকে পড়তেছে। এই বস্তুটা হচ্ছে পরন্ত বস্তু। এখন পরে কেন, এটা হচ্ছে কথা।
পরে হচ্ছে পৃথিবী তাকে টানে কোন দিকে, পৃথিবী তার কেন্দ্রের দিকে, মানে খাড়া নিচের দিকে টানে সহজভাবে যদি বলি। তাহলে এই টানের কারণে আমার এইখানে ব্যাগ শূন্য ছিল, যখনই ছাড়লাম তার প্রতি সেকেন্ডে ব্যাগের পরিবর্তন হচ্ছে, সে পৃথিবীর কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে, এই জন্য নিচের দিকে পড়ে। এই ধরনের বস্তুকে আমরা বলতেছি পড়ন্ত বস্তু বা ফলিং বডি। এখন এই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখন এই যে বস্তুর উপর যে পৃথিবীর যে আকর্ষণ বলটা, আমি যে বললাম যে এই বস্তুটা পড়ে কেন, বা আমি পৃথিবীর পৃষ্ঠে আটকে আছি কেন, আমি যখন লাফ দিই তখন পৃথিবী আমাকে টেনে নামিয়ে ফেলতেছে কেন, পৃথিবী আমাকে টানতেছে তাই। এই যে আমার এবং পৃথিবীর মধ্যকার যে বলটা, সেটাকে বলা হয় অভিকর্ষজ বল। এই অভিকর্ষজ বল নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করবো হচ্ছে বল অধ্যায়ে, 3 নম্বর অধ্যায়। সুতরাং এটা আমরা বুঝলাম যে অভিকর্ষজ বল কি জিনিস আর পড়ন্ত বস্তু সেই জিনিসটা কি। আমরা একটু দেখি আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ নিয়ে আমি ইতিপূর্বে কথা বলে ফেললাম। পৃথিবীর বলের কারণে যেই ত্বরণ হয় সেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। নর্মাল আমি একটা গাড়িকে ধাক্কা দিচ্ছি, এই যে আমি যে ধাক্কা দিচ্ছি, বল দিচ্ছি, এই বলের কারণে তার ত্বরণ হবে, সেটাকে অভিকর্ষজ ত্বরণ বলবো না, সেটাকে নর্মাল ত্বরণ হিসেবে চিহ্নিত করব এবং সেটাকে এ দিয়ে চিহ্নিত করব। আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর বলের কারণে ব্যাগের যে পরিবর্তন হবে। এই বস্তুটা যে ব্যাগের যে পরিবর্তন হচ্ছে, আমি কিন্তু এই বস্তুকে থ্রো করি নাই, এবার জাস্ট ছেড়ে দিয়েছি, তার যে ব্যাগের পরিবর্তন হচ্ছে পৃথিবীর বলের কারণে হচ্ছে, তখন এই ত্বরণটাকে বলবো আমরা অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণের মাত্রা আর নর্মাল ত্বরণের মাত্রা একই, কারণ এই ত্বরণ মানেই হচ্ছে প্রতি 1 সেকেন্ডে ব্যাগের যে পরিবর্তন, সুতরাং মাত্রা ভিন্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা একটু দেখি পড়ন্ত বস্তুর কিছু সূত্রাবলী আছে, অর্থাৎ যে বস্তুটাকে উপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয় সেই বস্তুটাকে বলা হয় পড়ন্ত বস্তু। অ্যান্ড পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমি যদি উপর থেকে দুইটা বস্তুকে ছাড়ি, একটা খুবই হালকা, লাইক ধরো একটা পন্সের বল, খুবই হালকা একটা বল, আর একটা ভারী পাথর এর টুকরা আমি যদি ছেড়ে দিই, একসাথে যদি ছেড়ে দিই এবং এইখানে যদি কোনো বাতাস না থাকে, মানে বাতাসের যদি কোনো বাধা না থাকে, তাহলে দুইটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মানে কি, আমি যখন একই উচ্চতা থেকে ছাড়বো, দুইটা একসাথেই মাটিতে পড়বে। নর্মালি আমি যদি তোমাকে এমনি চিন্তা করতে বলি, তুমি হয়তো বলবা যে জিনিসটা হালকা বা পাতলা ওই জিনিসটা পরে পরে, আর যে জিনিসটা ভারী সেই জিনিসটা আগে পড়ে। এটা হয় কেন, তোমার বাস্তব জীবনে হয় কেন? বাস্তব জীবনে হয় হচ্ছে তখন বাতাস থাকে প্রচুর, বা বায়ুমণ্ডলে বাতাস থাকে, তো সেই ক্ষেত্রে যে হালকা বস্তুটা সেটা নর্মালি বেশি বাধার, মানে তার অনুযায়ী সে বাধার সম্মুখীন হয়, এই জন্য ভারী বস্তুটা আগে পড়ে আর হালকা বস্তুটা পরে পড়ে। কিন্তু যদি কোনো বায়ুমণ্ডল না থাকতো, বায়ুশূন্য স্থান থাকতো, কোনো বাধা না থাকতো, তাহলে প্রত্যেকটা বস্তুই একেও পৃথিবী টানতেছে, একেও পৃথিবী টানতেছে, প্রত্যেকটা বস্তুই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতো, যেটাকে আমরা বলি পড়ন্ত বস্তুর প্রথম সূত্র বা গ্যালিলিওর প্রথম সূত্র। এই সূত্রগুলো দিয়েছিল কিন্তু গ্যালিলিও, যেখানে এইখানে আমরা পড়ন্ত বস্তু সূত্রগুলো দেখা যাচ্ছে। তারপরে যদি যাই, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এইটা, আমি একটু সহজে এক্সপ্লেন করি যে আমরা ভি ইকুয়াল টু কিছুক্ষণ আগে ইউ প্লাস এটি সমীকরণটা প্রতিপাদন করলাম। আমি যদি বলি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যখন বস্তু অয়ক্ষ বরাবর মানে খাড়া উপরে ওঠানামা করবে, তখন নর্মাল ত্বরণের পরিবর্তে আমার অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। কারণ আমি যখন বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম বা নিচের দিকে ছেড়ে দিলাম, তখন কিন্তু কেবল পৃথিবীর বল কাজ করতেছে, আর তখন এ না, তখন কাজ করবে মূলত হচ্ছে জি। তাহলে তখন এইখানে জি দিব। এখন পড়ন্ত বস্তু যদি হয়, পড়ন্ত বস্তুর তো আদিবেগ ইউ এর মান 0, রাইট? পড়ন্ত বস্তু, আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ ইকুয়াল টু কত, 0, তাহলে ভি ইকুয়াল টু কত, জিটি, রাইট? এই যে জি, এই জি তো হচ্ছে একটা ফিক্সড মান, ধ্রুবক। আমরা জানি ধ্রুবককে যদি কোনো সমীকরণ থেকে তুলে দেওয়া হয়, তাহলে এই ধ্রুবকের পরিবর্তে একটা সমানুপাতিক চিহ্ন আসতে পারে, অর্থাৎ বি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ সময় যে হারে বাড়বে পড়ন্ত বস্তুর বেগ সেই একই হারে বাড়বে। তাহলে এই যে সময় যে হারে বাড়তেছে, পড়ন্ত বস্তুর বেগ একই হারে বাড়তেছে, এটাই হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। স্থির অবস্থান থেকে অবশ্যই ঘটনা বিনা বাধাই হতে হবে, বাতাস থাকা যাবে না, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের কি হচ্ছে সমানুপাতিক, কারণ আমরা দেখলাম বি ইজ প্রপোর্শনাল কত, টি। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। আমি যদি তৃতীয় সূত্রতে যাই, আমাদের যে সমীকরণ এইচ ইকুয়াল টু ইউটি প্লাস কত, হাফ
জিটি স্কোয়ার। আমি যদি উপর থেকে একটা বস্তুকে ছাড়ি, আমি যদি দেখতে চাই যে টি সময় পর বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নেমে আসলো, তাহলে তো সমীকরণ এইটা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এতে তো কারো কোনো সন্দেহ নাই। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে তো ইউ শূন্য হবে, তাহলে এইচ ইকুয়াল টু এটা জিরো হয়ে যাবে, আলটিমেটলি হাফ জিটি স্কোয়ার হবে। তাহলে এইচ ইকুয়াল টু হবে জি ডিভাইডেড বাই টু টি স্কোয়ার। তাহলে দেখো জি একটা ধ্রুবক সংখ্যা, টু একটা ধ্রুবক সংখ্যা, দুইটা ধ্রুবক সংখ্যার ভাগফলও একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ জি বাই টু এর মান তো 4.9 হুইচ ইজ কনস্ট্যান্ট। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, এটা যদি তুলে দেই, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল কত হবে, এইচ ইজ প্রপোর্শনাল হবে টি স্কয়ার। অর্থাৎ এই যে এইচ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আমি যদি কোনো বস্তুকে ছেড়ে দেই তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে খাড়া নিচের দিকে, তাহলে সেটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে টি এর স্কোয়ারের সমানুপাতিক। অর্থাৎ আমি যদি বিনা বাধায় একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেই, তাহলে নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটাই ছিল গ্যালিলিওর তৃতীয় সূত্র বা পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। আশা করি এই তোমাকে তৃতীয় সূত্রটাও বোঝাইতে পারছি, যেটা তৃতীয় সূত্র এখানে স্লাইড আছে, এটা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে ফেলছি। আচ্ছা, তারপরে যদি আমি যাই, সেটা হচ্ছে আচ্ছা এখন দেখো, আমি মোটামুটিভাবে যদি বলি যে এইখানের প্রাথমিক আলোচনা শেষ হলো। যদি এখানে আমি গ্রাফ নিয়ে আরও আলোচনা করব, তাহলে এইখানে চলো আমরা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন দেখি। ঢাকা বোর্ডের কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, ঢাকা বোর্ডের কোশ্চেনে বলা হয়েছে যে একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান মানে তার আদিবেগ শূন্য, কারের রাইট। তার ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে তার ত্বরণের মান। মাথায় রেখো, যাত্রা শুরু করলো এবং একই সময়ে অপর একটি কার মানে 2 নাম্বার কার, দ্বিতীয় কার প্রথম কারের 50 মিটার পিছন থেকে সে যাত্রা শুরু করলো, কিন্তু কত বেগে, 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে যাত্রা শুরু করলো। মানে দ্বিতীয় কারটার ব্যাগ বাড়েও নাই কমেও নাই, সে 50 মিটার পিছন থেকে একই সময় যাত্রা শুরু করছে। অর্থাৎ আমি যদি ধরি এটা হচ্ছে আমার প্রথম কার, এই প্রথম কার কি হয়েছে, প্রথম কারের আদিবেগ হচ্ছে 0, প্রথম কারের ত্বরণ হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে দ্বিতীয় কার প্রথম কার থেকে কত মিটার দূরে, দ্বিতীয় কার প্রথম কার থেকে 50 মিটার পিছন থেকে যাত্রা শুরু করছে। ক্লিয়ার? তাহলে প্রথম কার এই বরাবর যাচ্ছে, দ্বিতীয় কার এই একই দিকে যাচ্ছে। দ্বিতীয় কারের বেগ হচ্ছে ভি ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারকে আমি যদি 3.6 দ্বারা ভাগ দিই, তাহলে এটা অলওয়েজ মিটার পার সেকেন্ডে চলে যাবে। কিলোমিটার পার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ দিলে এটাকে, কারণ মিটার পার সেকেন্ড হচ্ছে তার এসআই একক। আচ্ছা, তাহলে এই ছিল মানে উদ্দীপকের ডেটা। এখন এখানে বলা হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর, অর্থাৎ টি ইকুয়াল টু হোয়াট, দুইজন যে একই সময় যাত্রা শুরু করলো তার কত সময় পর দুইটা গাড়ির ব্যাগ একই হবে। দুইটা গাড়ির ব্যাগ একই হওয়ার অর্থ কি, এই যে প্রথম গাড়ির দ্বিতীয় গাড়ির যে ব্যাগ 63/3.6 মিটার পার সেকেন্ড, এই ব্যাগ তো বাড়বেও না কমবেও না, রাইট। কার গাড়ি বাড়বে, প্রথম গাড়ির ব্যাগ বাড়তে থাকবে, কারণ এটা যেহেতু ত্বরণে যাচ্ছে। এখন এই প্রথম গাড়ির ব্যাগ যখন 63/3.6 মিটার পার সেকেন্ড হবে, ঠিক তখনই প্রথম গাড়ির ব্যাগ আর দ্বিতীয় গাড়ির ব্যাগ মানে দুইটা গাড়ির ব্যাগই সমান হবে। দ্বিতীয় গাড়ির ব্যাগ কখনোই বাড়বে না। প্রথম গাড়ির ব্যাগ যখন এই যে দ্বিতীয় গাড়ির ব্যাগের সমান হবে, ওই মানটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রথম গাড়ির আদিবেগ 0, ত্বরণ 2.5। আমি দেখতে চাই যে বি এর মান 63/3.6 হবে কত সময় পর, অর্থাৎ টি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমি যদি এইখান থেকে আসি, তাহলে এখানে দেখো ইউ এ বি টি, কে নাই, এস নাই কোন সমীকরণে, এস নাই সমীকরণ হচ্ছে ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস কত এটি, এই সমীকরণে এস নাই। বি এর মান কত, বি এর মান হচ্ছে 63/3.6, ইউ এর মান 0, এর মান 2.5 ইন্টু কত টি। এইখান থেকে টি যা আসবে সেটাই হবে আমার সঠিক উত্তর। অর্থাৎ ওই সময় পর দুইটা গাড়ির ব্যাগ একই হবে,
একই হবে। আমরা যদি তার পরবর্তী স্লাইডে আসি, এইখানে বলা হয়েছে, মানে এটা ঘ নাম্বার, বলা হচ্ছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা। অর্থাৎ প্রথম গাড়িটা সামনে থেকে যাচ্ছে, দ্বিতীয় গাড়িটা পিছন থেকে যাচ্ছে। মাথায় রেখো, প্রথম গাড়িটা কিন্তু ত্বরণ আছে, ব্যাগ বাড়তেই থাকবে, দ্বিতীয় গাড়ির ব্যাগ কিন্তু বাড়বেও না কমবে না। এখন এমন হইলো যে দ্বিতীয় গাড়ি একসময় অতিক্রম করলো, প্রথম গাড়ি হয়তো প্রথমে একটু পিছিয়ে গেছিল, তারপরে দেখা গেলে এর ব্যাগ যেহেতু বাড়তেই আছে, তাহলে এই গাড়িকে আরেকবার হয়তো অতিক্রম করতে পারবে, রাইট? তাহলে কতবার একজন আরেকজনকে অতিক্রম করবে এটা কিন্তু আমি আসলে জানি না, কতবার একজন আরেকজনকে অতিক্রম করবে। কিন্তু এটা শিওর, অতিক্রম যতবারই করুক না কেন, যদি অতিক্রমের কথা আসে, তাহলে আমি একটু স্লাইডটা ক্লিয়ার করি। তাহলে এইখানে তো ছিল আমার দ্বিতীয় গাড়ি থেকে 50 মিটার দূরে এইখানে ছিল আমার কি প্রথম গাড়ি, 50 মিটার দূর থেকে প্রথম গাড়ি এই দিকে যাত্রা শুরু করছে। তাহলে তারা যখনই একজন আরেকজনকে অতিক্রম করবে, ওই সময়টা কিন্তু সবাই তাদের গাড়ি ড্রাইভ করবে, কারণ একই সময়ে যাত্রা শুরু করছে। তাহলে আমি ধরি তারা টি সময় পর একে অপরকে অতিক্রম করবে। টি সময় পর একে অপরকে অতিক্রম করবে। একে অপরকে বলতে এখন একে অপরকে অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে প্রথম গাড়ি যখন এস দূরত্ব অতিক্রম করবে তখন প্রথম গাড়ি আর দ্বিতীয় গাড়ি ধরো একজন আরেকজনকে অতিক্রম করবে। এটা আমি ধরে নিচ্ছি যে টি সময় পর, তাহলে প্রথম গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করবে? প্রথম গাড়ি আমি ধরে নিচ্ছি, প্রথম গাড়ি যখন এস দূরত্ব অতিক্রম করে, এস দূরত্ব অতিক্রম করবে তখন একে অপরকে অতিক্রম করবে, তখন একে অপরকে অতিক্রম করে যাবে। এইটা হচ্ছে আমি ধরে নিলাম অতিক্রম করবে কত সময় পর? টি সময় পর, যখন প্রথম গাড়ি এস দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, প্রথম গাড়ি যদি এস দূরত্ব অতিক্রম করে, আচ্ছা আমাকে একটু বলো তো, দ্বিতীয় গাড়ি তাহলে অতিক্রম করবে কত? এস এর সাথে তার আরো 50 মিটার বেশি দূরত্ব অতিক্রম করা লাগবে, কারণ সে যেহেতু 50 মিটার পিছনে আছে, সে যদি প্রথম গাড়িকে অতিক্রম করতে চায়, তাহলে তার ওই যে পিছনের যে 50 মিটার ওই দূরত্বটুকু কাভার দিতে হবে ওই একই সময়ের মধ্যে, রাইট? তাহলে এখন আমি দেখি যদি তাই হয়, তাহলে সুতরাং প্রথম গাড়ির ক্ষেত্রে আমি কি লিখতে পারি? প্রথম গাড়ির ক্ষেত্রে প্রথম গাড়িটা কিন্তু ত্বরণে যাচ্ছে, রাইট? আদিবেগ 0, এর মান হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাথায় রেখো। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রেই সরণের সমীকরণ হবে s ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এ টি স্কোয়ার। ইউটি তো 0, কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, হাফ এর মান হচ্ছে 2.5 কত টি স্কোয়ার। তাহলে আলটিমেটলি পাইলাম কত? 2.5 ডিভাইডেড বাই 2 ইন্টু কত টি স্কোয়ার। এটা কার মান পাইলাম? এস এর মান পাইলাম। আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সে কি পরিমাণ দূরত্ব? সে কিন্তু সমবেগে গেছে, সমবেগের সমীকরণ কত? এস ইকুয়াল টু আলটিমেটলি কত বিটি। এখন কথা হচ্ছে সে কি আসলে এস তো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, সে কি এস দূরত্ব অতিক্রম করবে? না, সে দূরত্ব অতিক্রম করবে এস প্লাস 50। তাহলে আমার লিখতে হবে এখানে এস প্লাস কত 50 ইকুয়াল টু বিটি। আচ্ছা, এইখান থেকে এই যে এস প্লাস 50 ইকুয়াল টু বি এর মান কত? বি এর মান হচ্ছে 63/3.6 ইন্টু কত টি। এখন দেখো এস এর পরিবর্তে কিন্তু আমি এই মানটা লিখতে পারি, রাইট? কারণ এই মানটা কিন্তু আলটিমেটলি এস এর মান। তাহলে এস এর মানের পরিবর্তে যদি আমি লিখি 2.5 ডিভাইডেড বাই 2 ইন্টু কত টি স্কোয়ার প্লাস 50 ইকুয়াল টু 63/3.6 ইন্টু কত টি। প্রিয় স্টুডেন্ট, এই যে আমি লাস্টের যে ইকুয়েশন লাইনটা নিয়ে আসলাম, এই জায়গা থেকে দেখো একমাত্র টি ছাড়া আর কোনো কিছুই অজানা নাই। তাহলে এইখান থেকে কেবলমাত্র যোগ বিয়োগ করে তুমি টি এর মানটা বের করবা, রাইট? যখনই টি এর মানটা বের হবে, টি এর মান একটাও আসতে পারে, টি এর মান দুইটাও আসতে পারে। এটা দ্বিঘাত সমীকরণ, টি এর মান দুইটা আসবে। অনেক সময় দেখা যাবে টি এর মান দুইটা আসছে, কিন্তু একটা নেগেটিভ আসছে, একটা পজিটিভ আসছে। টাইম নেভার বি নেগেটিভ। নেগেটিভ আসলে ওই মানটা আমরা গ্রহণ করবো না, শুধু পজিটিভ গ্রহণ করব। তখন টি এর মান যদি একটা হয়,
তাহলে তারা একজন আরেকজনকে কেবল একবার অতিক্রম করবে। আর টি এর মান যদি দুইটা পজিটিভ মান আসে তাহলে একজন আরেকজনকে তারা কয়বার অতিক্রম করবে? দুইবার অতিক্রম করবে। তাহলে আমরা টি এর মানটা আনলেই আমরা বুঝতে পারবো আসলেও একজন আরেকজনকে কতবার অতিক্রম করবে। প্রিয় শিক্ষার্থী, আমার 5 নম্বর লেকচার এখানেই শেষ হলো। এরপর থেকে আমি 6 নম্বর লেকচার নেব। প্রিয় স্টুডেন্ট, তোমাদের প্রতি রিকোয়েস্ট, এই ক্লাসটা তোমার সম্ভাব্য সকল রকম ওয়েতে ছড়িয়ে দাও। আমি চাই এই ক্লাসগুলো আমার সকল ধরনের ছোট, যারা সুবিধা বঞ্চিত এবং যারা সুবিধাযুক্ত, সকল ছোট ভাই বোন যেন এই ক্লাসগুলো করতে পারে। বিশেষ করে তাদের একটু বেশি দরকার যারা সুবিধা বঞ্চিত, বিভিন্ন কারণে অর্থের অভাবে বা সুযোগের অভাবে তারা ক্লাসগুলো করতে পারতেছে না বা বেসিকগুলো নিতে পারতেছে না, তাদেরকে আমাদের ক্লাসে আরও বেশি দরকার। স্টুডেন্ট, তোমার একটা দায়বদ্ধ যে তুমি এই ক্লাসগুলো তুমি কিভাবে ছড়িয়ে দিতে পারো। প্রিয় অভিভাবক, আপনাকে অনুরোধ করতেছি, এই ক্লাসগুলো যদি আপনি মনে করেন যে ইয়েস এই ক্লাসগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য উপকারী, তাহলে আপনি আপনার সম্ভাব্য ওয়াইতে একটু ছড়িয়ে দেন। যেভাবে পারেন আপনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করতে পারো। আসলে অপেক্ষা করা লাগবে না, নেক্সট ক্লাস আমরা ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি, কারণ ক্লাসগুলো হবে এই চ্যালেঞ্জটাই হচ্ছে মাত্র 45 দিন। আল্লাহ হাফিজ।